হ্যালো, শুভ সকাল। আজকে যখন আপনাদের সাথে কথা বলছি তখন আজকে আগস্টের 9 তারিখ। এখন বাজে সকাল 9:30। যে বিষয়টা নিয়ে আজকে আলাপ করব সেটা হচ্ছে বুদ্ধ স্বয়ং আমাদের এই বাংলায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। বুদ্ধ স্বয়ং চট্টগ্রাম এবং এই অংশে আসার সম্ভাবনা বা প্রমাণ কী ছিল এবং তিনি এসেছিল কি না সেটা আমরা একাডেমিকভাবে প্রমাণ করার আজকে চেষ্টা করব। মূল বক্তব্য হচ্ছে বুদ্ধ স্বয়ং আমাদের এই বাংলায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে বুদ্ধর যে শাক্য বংশ, সে শাক্য বংশের উৎপত্তি কোথায়? শাক্য বংশের উৎপত্তি হচ্ছে অযোধ্যায়। অযোধ্যার রাজা অঞ্জনের দুই বউ ছিল, রানী ছিল। এক রানী, বড় রানী মারা যায়। বড় রানী মারা যাবার পরে তার চার পুত্র এবং 5 কন্যাকে রাজা নির্বাসনে পাঠান। এই 9 জন ভাই বোন নির্বাসনে গিয়ে তারা তাদের সাথে যারা ছিল তাদের সবাইকে নিয়ে তারা যেতে যেতে হিমালয়ে চলে যায় এবং হিমালয়ে গিয়ে দেখে সেখানে একটা মুনির আশ্রম। সেই মুনির নাম ছিল কপিল মুনি। এই কপিল মুনির আশ্রমের পাশে ওনারা আশ্রয় নেন এবং কপিল মুনির নির্দেশে ওনারা ওখানে বসতি স্থাপন করে, যেটা পরবর্তীতে কপিলাবস্তু নামে বা কপিলাবস্তু নামে প্রসিদ্ধ হয়। এই কপিলাবস্তু আমরা ভারতের একটি অংশও দেখতে পাই, আবার নেপালের একটি অংশও দেখতে পাই, যেটা একাডেমিকভাবে সত্য যে কপিলাবস্তু নামে একটি নগরী আছে। এই কপিলাবস্তুতে শাক্য বংশের উৎপত্তি, শাক্য বংশের জন্ম। শাক্য কেন? তারা সখ্য। যখন রাজা অঞ্জনকে মন্ত্রী এসে বলে যে আপনার পুত্র কন্যারা একটা রাজ্য স্থাপন করতে সখ্য হয়েছে, তখন রাজা বলে তারা কি সখ্য হয়েছে? এই যে সখ্য থেকে শাক্য বংশ। এই শাক্য বংশের যে পুত্র যারা ছিল তারা ছিল অস্তিনাজক, ওয়াক্ষু, নিপুরা এরা। এই শাক্য বংশ তারা এই 9 ভাই বোনের মধ্যে 4 ভাই 4 বোনকে বিয়ে করে। নিজেদের মধ্যে তারা গোত্রের যে শুদ্ধতা রক্ষার জন্য তারা ভাই বোনের বিবাহ করে এবং শাক্য বংশে উৎপত্তি হয়। এবং শাক্য বংশ থেকে আস্তে আস্তে হস্তিনাজক, ওয়াক্ষ বংশ, নিপুরা, এইভাবে হইতে রাজা শুদ্ধোধন থেকে সিদ্ধার্থ কুমার, যিনি পরবর্তীতে স্বয়ং বুদ্ধ তথাগত হন, বোধি লাভ করেন। তাহলে এইটি প্রমাণিত যে এই কপিল মুনি ছিল শাক্য বংশের উৎপত্তির সময়ের আশ্রয়দাতা এবং কুলগুরু। এবার আসুন আমরা দেখি এই যে কপিল মুনি আমরা বলছি, যার নামে কপিলাবস্তু বা কপিলাবর্তু অঞ্চল গঠিত, যেখানে শাক্যদের রাজধানী ছিল, এই কপিল মুনির জন্মস্থান কোথায়? আমি যখন আমার গবেষণামূলক কাজগুলো করছিলাম, যে গবেষণামূলক কাজের পরিপ্রেক্ষিতে আমি একটা বই লিখেছিলাম, বুদ্ধের পূর্বকাল, সমকাল, মহাপরিনির্বাণের পরবর্তীকালে বাংলাদেশে বুদ্ধ ধর্ম। এরপরে আমি বৌদ্ধ সংগীতি, উপন্যাস লুম্বিনী থেকে কুশিনারা এবং বিরুক্ষ আমি লিখি। এই আমার গবেষণামূলক কাজে আমি বিহার থেকে যেভাবে লুম্বিনী গিয়েছি, আবার একটা বিহার থেকে আমি বাংলাদেশে আসার একটা পথ করে আমি বাংলাদেশে আসি এবং বুদ্ধের পথ ধরে, তার জন্য আমি একটা বই লিখি, বুদ্ধের পথে তীর্থযাত্রা। যখন আমি বাংলাদেশে এই পঞ্চগড় এই সীমান্ত দিয়ে, উত্তরবঙ্গের সীমান্ত দিয়ে আসি এবং বগুড়া অংশে আমি গবেষণা করি, তখন আমার মধ্যে একটা প্রশ্ন জাগে যে যদি উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্মের অবস্থান পাওয়া থাকে তাহলে দক্ষিণবঙ্গে আছে কিনা। তার জন্য আমি গবেষণার জন্য আমি দক্ষিণবঙ্গে যাই এবং সেখানে আমি 2 বছর অবস্থান করি সাতক্ষীরার তালা নামক একটা জায়গায়। তালা নামক জায়গায় অবস্থানের মূল কারণ হচ্ছে সে তালাতে মধ্যে আগলঝাড়াতে একটি বৌদ্ধ স্থাপনা পাওয়া যায় এবং এই তালাতে যখন আমি অবস্থান করি তখন আমি জানতে পারি তালার আগে হচ্ছে সাতক্ষীরা থেকে যাওয়ার পথে আগে হচ্ছে জাতপুর, তারপর তালার পরে একটি অংশ আছে, তার নাম কপিলমুনি। আমি খুব শিহরিত হয়ে উঠি।
তবে তখন আমি কপিলমুনিতে গিয়ে কপিলমুনির ইতিহাস দেখতে দেখতে জানতে পারি যে কুলেশ্বরী নদীর তীরে এই কপিলমুনির জন্ম, এই তার জন্মস্থান এই কপিলমুনি। পরবর্তীতে ভাইয়ের দ্বারা প্রতারিত হয়ে কপিলমুনি নৌপথে তখন এই মগধের এই অংশটা যাতায়াত ছিল, তখন তিনি এই পশ্চিমবঙ্গে চলে যায়, সেখানে একটি কপিলমুনির আখাড়া আছে, এখনও বর্তমানেও আছে, সেখানে আমি গিয়েছিলাম। সেখান থেকে কপিলমুনি চলে যায় হিমালয়ে পাদদেশে। ওনার যে আশ্রম, সেই আশ্রমের মধ্যে শাক্য বংশের আদি পুরুষরা অবস্থান করেন এবং শাক্য বংশের উৎপত্তি হয়, এবং শাক্য বংশের প্রথম পুরুষ ওয়াক্ষু যিনি আছেন, তারই সেই উৎপত্তি থেকেই এই কপিলমুনি হচ্ছে শাক্যদের কুলগুরু। এবং কপিলমুনি হচ্ছে আবার সাংখ্য মতের প্রবক্তা। এবার এই কপিলমুনি দ্বারাই কিন্তু সাংখ্যমত এই দক্ষিণবঙ্গে, বাংলাদেশের বর্তমান দক্ষিণবঙ্গে এবং দক্ষিণ পূর্ববঙ্গে প্রচারিত হয়েছিল। এবং সে সময়ে আমরা যদি দেখি যে সাংখ্যমতে যথেষ্ট প্রভাব আমরা বৌদ্ধ ধর্মে দেখতে পাই। কিভাবে? সাংখ্যমতের মধ্যে অষ্টবিকৃতি, 3 প্রমাণ, পঞ্চভূত, 11 ইন্দ্রিয়, পঞ্চতমার্থ, অষ্টসিদ্ধি, এগুলো আমরা আবার বৌদ্ধ ধর্মে এগুলো একটি মিল খুঁজে পাই। কিসে কিসে? পঞ্চস্কন্দ, 4 আর্য সত্য, আর্যাষ্টাঙ্গিক মার্গ, পঞ্চশীল, অষ্টশীল, 10 শিলে। সাংখ্যমতের অষ্টবিকৃতির সাথে আমরা প্রমাণ খুঁজে পাই বৌদ্ধ ধর্মের আর্যাষ্টাঙ্গিক মার্গের। সাংখ্যমতের পঞ্চভূতের সাথে আমরা এখানে পঞ্চস্কন্দের মিল খুঁজে পাই। 11 ইন্দ্রিয়ের সাথে আমরা এখানে শিলের মিল খুঁজে পাই। অষ্টসিদ্ধির সাথে আমরা অষ্টশীলের মিল খুঁজে পাই। এই যে আমরা সাংখ্যমতের প্রভাব কিন্তু আমরা বৌদ্ধ দেখতে পাই, এবং এটার থেকে আমাদের কাছে এটি একাডেমিকভাবে প্রমাণিত হচ্ছে যে সাংখ্যমতের প্রভাব বৌদ্ধ ধর্মে ছিল। এবং সাংখ্যমতে, যেহেতু সাংখ্যমতের প্রবক্তা কপিলমুনি এই শাক্য বংশের কুলগুরু ছিল, এবং শাক্য বংশের প্রথম পুরুষ থেকেই এই শাক্য বংশের সাংখ্যমত পড়ানো হতো, চর্চা হতো, তারা সাংখ্যমত মানত। অনেকে বলে থাকে যে শাক্যরা সনাতন ধর্মে ছিল, তা মিথ্যে কথা। শাক্যরা ছিল সাংখ্যমতের অনুসারী, তারা সনাতন ধর্ম ছিল না, ব্রাহ্মণ্যবাদের অনুসারীও ছিল না। এখন যেটা হচ্ছে, এই যে সাংখ্যমতের কপিলমুনির বাড়ি এই অঞ্চলটা তখন কি নামে পরিচিত? এই পূর্বাঞ্চল তখন বঙ্গ, বগত, চের এই জাতি দ্বারা, এই অংশটা যারা অনার্য জাতি বলতে অনার্য জাতি দ্বারা অধিষ্ঠিত ছিল। সেখানে পরবর্তীতে আর্যরা আসে, এবং তখনকার সময়ে গঙ্গাসাগরে একটি কপিলমুনির মন্দির তখনও ছিল, এখনও বর্তমানে আছে। অর্থাৎ বর্তমান বাংলাদেশের খুলনায় কপিলমুনির একটা জায়গা, সেই জায়গার মধ্যে কিন্তু কপিলমুনির আশ্রম ছিল, এবং সেখানে সাংখ্যমতের তখনকার মানুষ সে সময়ে এখানে সাংখ্যমতে অনুসারে পালন করত। তারা সন্ন্যাসী হতো, মাথার চুল ফেলে দিত, খালি পায়ে থাকতো, একবেলা আহার করত, এবং তারা কিন্তু সন্ন্যাসী হলে সংসার জীবন করতো না, নারী সংযোগ বা যৌনতা করতো না। তাহলে বলা যায় যে গৌতম বুদ্ধ তথাগতের বহু আগের থেকে এই যে বর্তমান বাংলাদেশের এই বঙ্গের যে অংশটা, অর্থাৎ বঙ্গ, বগট, চের, কিরাত, পণ্ড, কৈবাত, এই যে জাতিগুলো ছিল, এরা কিন্তু সমৃদ্ধ জাতি ছিল। এবং এইতে সিদ্ধান্ত হয় যে বঙ্গ, বগট, চের, কিরাত, পণ্ড, কৈবাত এই জাতিরা সুসভ্য ছিল, এবং তারা ধর্ম পালন করত, এবং তারা ধর্ম চর্চা করত। তার মানে বুদ্ধের জন্মের বহু আগের থেকে এই অংশে কিন্তু বৌদ্ধ ধর্ম প্রচারিত ছিল, ধর্মমত প্রচারিত ছিল, তারা সভ্য ছিল। তার প্রমাণ হচ্ছে এই অংশগুলোর মধ্যে জৈন ধর্ম, যদি আপনার গবেষণা করে আমি পেলাম যে জৈন ধর্মে 3 জন তীর্থঙ্কর এই অংশে এসেছিল, তার যথেষ্ট প্রমাণ জৈন ধর্মে আছে। তার মানে বুদ্ধের জন্মের আগের থেকে এই অংশের মধ্যে মানুষ সুসভ্য ছিল, এবং ধর্ম এখানে প্রচারিত ছিল, সাংখ্যমত প্রচারিত ছিল বলে প্রমাণিত হয়। এবং সাংখ্যমতের প্রভাব কিন্তু আবার বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা সাক্ষ্যদের মধ্যেও পাই। এবার আসেন যে বৌদ্ধ এখানে এসছে কিনা তার আমরা একাডেমিক প্রমাণ একে একে খুঁজে দেখি। তার মধ্যে প্রথম আমরা দেখি সেটা হচ্ছে ত্রিপিটক।
ত্রিপিটকের অঙ্গুত্তর নিকায় সংযুক্ত নিকায় থেরগাতা গ্রন্থে আমরা খুঁজে পাই যে বুদ্ধ তার জীবিদ্দশায় তখনকার সময়ে প্রতিযশা এক বাঙালি, নাম হচ্ছে বঙ্গান্ত পুত্র বা বঙ্গীশ, এই অঞ্চল থেকে গিয়ে বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন এবং এবং তিনি সেখানে বুদ্ধের শিষ্য হিসেবে শিষ্যত্ব গ্রহণ করে এবং বুদ্ধের শিষ্য হন। তার মানে এই অংশ যে সমৃদ্ধ ছিল তার প্রমাণ হচ্ছে যে এই যে বঙ্গীশ বা বঙ্গান্ত পুত্র তিনি বুদ্ধের কথা জানতেন। এই বঙ্গ থেকে তিনি বুদ্ধের কাছে যান এবং বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে এবং কিছু কিছু একাডেমিক বলে থাকেন বুদ্ধকে প্রথম গাতার মাধ্যমে যে বন্দনা সেটা তিনিই সৃষ্টি করেন। অর্থাৎ সেই সময়ের মধ্যে এই অংশ কিন্তু শিল্প, সাহিত্যে, গানে, কবিতায়, ছন্দে, পালা গানে খুব তারা সমৃদ্ধ ছিল, তা প্রমাণিত হয়। সুতরাং এটা প্রমাণিত হয় বুদ্ধের জীবদ্দশায় বাংলার সাথে বুদ্ধের একটা সম্পর্ক তৈরি হয়। তাছাড়া যেহেতু তার কপিল মুনি যেহেতু এই অংশে জন্মগ্রহণ করে, সুতরাং স্বাভাবিকভাবেই বুদ্ধের এই বঙ্গে আসার একটা টান থাকতে পারে এবং বুদ্ধ এই অংশ সম্পর্কে তার একটা ধারণা আগের থেকে পূর্ব থেকে ছিল। এবার আমরা দেখি জাতকে কি বলে। জাতক খণ্ডে বুদ্ধ সুমহ বা সুম্ব এই নির্দিষ্ট নগর শ্বেতকে বা শ্বেদক আগমন করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। এটা জাতক খণ্ডে উল্লেখ পাওয়া যায়। সুমহ বা সুম্ব কোন অংশে? সেটা হচ্ছে বর্তমান ভারতের পশ্চিম বাংলার মেদিনীপুরের একটি অঞ্চল। রাঢ় পণ্ড এর মতে সুমহ প্রাচীন বঙ্গভূমির একটি বিশিষ্ট স্থান ছিল। এটা আমরা আবার একাডেমিক প্রমাণ কিভাবে পাই? একজন লেখক, তার নাম হচ্ছে সুমপা বিরচিত পগসাম জোন জ্যাং গ্রন্থে, যেটা 1747 সালে প্রকাশিত হয়, তিনি উল্লেখ করেন মগধের সুভদ্রা নামে একজন ভদ্র মহিলা বুদ্ধকে ইক্ষুবদ্ধনে বা পুণ্যবন্ধনে আমন্ত্রণ জানান বা ফাং করেন। সুভদ্রা ছিল মগধের একজন বিশিষ্ট ব্যক্তির, রাজঘরানার ব্যক্তির অথবা শ্রেষ্ঠীর কন্যা ছিল, যার বিয়ে হয় এই পুণ্যবর্ধনে। পুণ্যবর্ধন কোথায়? পুণ্যবর্ধন হচ্ছে বর্তমানে বগুড়া। তিনি বুদ্ধকে ফাং করেন বা আমন্ত্রণ জানান। এই সুভদ্রার আমন্ত্রণ বুদ্ধ স্বীকার করেন, সম্মতি দেন এবং বুদ্ধ 500 ভিক্ষু সংঘ সহ পুণ্যবর্ধন অর্থাৎ মহস্থানগড় অর্থাৎ বগুড়ায় আগমন করেন। সেটা কিন্তু আবার আরেক বিশিষ্ট গবেষক কানিংহামও এটাকে সমর্থন করেছেন। সুতরাং জাতকখণ্ড অনুসারে প্রমাণিত হয়ে যায় এবং লেখক বিশিষ্ট ঐতিহাসিকবিদদের প্রমাণিত হয়ে যায় বুদ্ধ পুণ্যবর্ধন বা বগুড়াতে এসেছিলেন। এবার দেখি আমরা আর একটা প্রমাণ দেখি, সেটা কিভাবে? চৈনিক পরিব্রাজক ইয়ংসাং কি বলছেন? চৈনিক পরিব্রাজক ইয়ংসাংয়ের মতে বুদ্ধ সশিষ্যে শুধু পুণ্যবর্ধনে আসেন নাই, তিনি সমতট বা দক্ষিণ পূর্ববঙ্গ কর্ণসুবর্ণ বর্তমান বাহারামপুরের নিকটে তিনি ধর্মপ্রচার করেছিলেন। ইয়ংসাংয়ের মতে পুণ্যবর্ধনের উপকণ্ঠে একটা বিহার ছিল, সেটা বাসুবিহার। সে বাসুবিহারে বুদ্ধ সশিষ্যে অবস্থান করেছিলেন। আবার অনুত্তর নিকায় গ্রন্থে, ত্রিপিটকের অনুত্তর নিকায় গ্রন্থে আমরা দেখি যে বুদ্ধ একটা কঞ্জঙ্গলা সূত্র দেশনা করেছেন। কঞ্জঙ্গলা সূত্রে বুদ্ধ কঞ্জঙ্গলা সুবেশু বনে অবস্থানের প্রমাণ পাওয়া যায়। তাহলে এই যে ইয়ংসাং যে বলছেন বাসুবিহারে অবস্থান করছে, সেটার প্রমাণ আমরা অনুত্তর নিকায়ে পাই। আবার বিশিষ্ট ঐতিহাসিক আর.সি. মজুমদার তিনি বলেন যে এই কঞ্জঙ্গলা ছিল প্রাচীন বঙ্গভূমির অন্তর্ভুক্ত একটি রাজ্য। এর দ্বারা প্রমাণিত হয়ে যায় যে বুদ্ধ সশিষ্যে প্রাচীন বঙ্গভূমি বর্তমান বাংলাদেশে বুদ্ধ তার জীবিত অবস্থায় এসেছিল। এখন এখানে আবার
গবেষক পূর্ণচন্দ্র চৌধুরী তার চট্টগ্রাম ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন যে মগধ দেশ হতে ধর্মপ্রচারকরা বাংলাদেশে এসেছিলেন, এবং যেহেতু এই বাংলাদেশ সুবর্ণভূমি বর্তমান মায়ানমারের কাছাকাছি ছিল, বুদ্ধ মায়ানমারতে গেছেন একটা আমরা কথা দেখি যে বুদ্ধ স্বয়ং মায়ানমারে ধর্মপ্রচার করেছিলেন। বুদ্ধ যদি মায়ানমারে ধর্মপ্রচার করতে যান তাহলে অবশ্যই বুদ্ধকে এই এই পুণ্যবর্ধন সমতট হয়ে ঝিটিকা বন্দর মানে এই যে চট্টগ্রাম এই অংশ পার্বত্য অংশ হয়ে কর্ণ সুবর্ণ বা নিম্ন অংশে বা বার্মার নিম্ন অংশে যেতে হবে। এই যে রুট চার্ট অনুসারে এটাও প্রমাণিত হয় বুদ্ধ যদি কর্ণ সুবর্ণভূমিতে বার্মায় যদি স্বয়ং ধর্মপ্রচার করে থাকেন তাহলে বুদ্ধ এই অংশ দিয়েই গেছেন। সুতরাং এটা আমিও গবেষণা করে বুদ্ধের যে গমন ম্যাপটা অনুসারে এটি আমি পেয়েছি, এবং এটা ঐতিহাসিক দিকটাও এটা সমর্থন আমরা প্রমাণ পাই যে বুদ্ধ এই অংশ দিয়ে গেছেন। এবার আমরা দেখি যে আবার যখন বুদ্ধের মহাপরিনির্বাণের 200 বছর পর সম্রাট অশোক যখন তৃতীয় সংগীতি করছেন, সেই তৃতীয় সংগীতির সময়ও সম্রাট অশোক ধর্ম প্রচারকদের এই অংশে পাঠান। সেটা অধ্যক্ষ জিতেন্দ্রলাল তার বইয়ে বলছেন যে অষ্টম ধর্ম প্রচারক সোন এবং উত্তর থেরো স্থবিদ্বয় সুবর্ণভূমি যাওয়ার পথে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে উপর দিয়ে তারা গিয়েছিলেন। সুতরাং এই অংশে বৌদ্ধধর্ম প্রচারিত ছিল বলেই সম্রাট অশোক এখানে ধর্মপ্রচারক পাঠিয়েছিলেন। আবার এটাও প্রমাণিত হয় যে এই অংশে আগে বুদ্ধ যেহেতু এসেছিলেন, সুতরাং এই প্রচারকদ্বয়ও বুদ্ধের পদচিহ্ন তারা ফলো করেছিলেন। কথিত আছে যে সোন এবং উত্তর থেরোরা সুবর্ণভূমি যাওয়ার পথে চট্টগ্রাম পটিয়ার চক্রশালাতে পক্ষাদিকাল অবস্থান করে ধর্মপ্রচার করছে, এটা বলা হয়ে থাকে। এটা হচ্ছে 200 বছর পরের ঘটনা। চট্টগ্রাম হতে সুবর্ণভূমি বা ব্রহ্মদেশ বা বাম্মার মধ্যে যাতায়াতের সুবিধার কারণে পাটালিপুত্রতে তৃতীয় বৌদ্ধ সংগীতির পরে এই সোন এবং উত্তর থেরো এই সুবর্ণভূমি যাওয়ার পথে চট্টগ্রামে অবস্থান করেছিলেন। আবার এটা বলা হয়ে থাকে চীনের পরিব্রাজক ইয়ংসাং আবার তারা বর্ণনা করছেন যে বুদ্ধ পুণ্যবর্ধনে শুধু ধর্মপ্রচার করে নাই, তিনি আবার সমতট বা দক্ষিণ পূর্ববঙ্গে বর্তমান বাংলাদেশের কুমিল্লাতে 7 দিন ছিলেন, তাম্রলিপ্তি পশ্চিমবঙ্গ মেদিনীপুর কর্ণ সুবর্ণ বহিরামপুর নিকট রাঙ্গামাটিতে 7 দিন ধর্মপ্রচার করেন। ইয়ংসাং উল্লেখ করছে যে বুদ্ধ দীর্ঘ 6 মাস যাবৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমণ করে পুণ্যবর্ধন বর্তমান উত্তরবঙ্গ, সমতট বা পূর্ববঙ্গ, তাম্রলিপ্তি বা দক্ষিণবঙ্গ, দক্ষিণ পশ্চিমবঙ্গ, কর্ণ সুবর্ণ বা পশ্চিমবঙ্গের রাজ্যে তিনি ধর্ম প্রচার করেছিলেন। সেই হিসাবে ইয়ংসাং তার প্রমাণ হিসাবে বলছেন তিনি যখন এই জায়গায় আসেন তখন তিনি অশোক স্তম্ভ দেখেন। অশোক সেই জায়গার মধ্যে স্তূপ নির্মাণ করেছেন যেখানে বুদ্ধ গেছেন বা বুদ্ধের কোনো স্মৃতিচিহ্ন আছে, এবং ইয়ংসাং বলছে যে এখানে বুদ্ধধর্ম প্রচারিত ছিল বলে তিনি এখানে 30টি বৌদ্ধ বিহার দেখেন। কোথায়? এই বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অর্থাৎ নোয়াখালী কুমিল্লা এই যে সমতল এই অংশে, সেখানে 2000 ভিক্ষু তখন অবস্থান করতেছিলেন। তিনি আরও বলেন যে তিনি যখন তাম্রলিপ্তি এবং কর্ণ সুবর্ণে যান তখন সেখানে বহু বৌদ্ধ বিহার দেখেন এবং সেখানের মধ্যে বহু বৌদ্ধ ভিক্ষু অবস্থান করে ধর্মচর্চা করছিলেন। সুতরাং আমরা এই যে কয়েকটা প্রমাণ পেলাম, একটা হচ্ছে যে কপিল মুনির সাথে সাক্ষ্য বংশের কুলগুরু কপিল মুনির সাথে যে বুদ্ধের একটা সংযোগ ছিল সাংখ্য মতের সংযোগের কারণে বুদ্ধ কপিল এই যে অংশের বাংলার এই অংশ সম্বন্ধে আগে অবগত ছিলেন এবং তার একটা আগ্রহ থাকতে পারে। 2 নম্বর হচ্ছে ত্রিপিটকে আমরা পাই যে সুভদ্রা নামে একজন ভদ্র মহিলার আমন্ত্রণে ফাঙে বুদ্ধ এই অংশে এসেছিলেন, 2 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণ হচ্ছে একাডেমিকরা তাদের বহু ঐতিহাসিক গবেষণা বইয়ে এটা উল্লেখ করেছেন যে বুদ্ধ এই অংশে এসেছিলেন।
আবার আমরা একাডেমিকভাবে যে প্রমাণটা পাই সেটা অশোক স্তূপ এখানে ইয়ংসাং দেখেছিলেন বলে তিনি লিখে গেছেন, এবং ইয়ংসাং এখানে বৌদ্ধ বৌদ্ধ বিহার দেখেছেন, এবং ইয়াংসাং এখানে বুদ্ধের যে এখানে যে বুদ্ধ ধর্মপ্রচার 6 মাস ধরে ধর্মপ্রচারের যে রুটচার সেটা তিনি উল্লেখ করে গেছেন। সুতরাং সুস্পষ্টভাবে এটি প্রমাণিত হয় যে বুদ্ধ সুভদ্রার ফাঁঙে কঞ্জঙ্গলা আসেন, তিনি পুণ্যবর্ধন বা বর্তমানে বগুড়া মহাস্তঙ্গরে আসেন, তিনি দক্ষিণ পূর্ব বাংলায় অবস্থান করে ধর্মপ্রচার করেন, তিনি সমতলে ধর্মপ্রচার করেন, তিনি কুমিল্লা ময়নামতি হয়ে চট্টগ্রামে ধর্মপ্রচার করেন, এবং এই অংশ দিয়ে তিনি সুবর্ণভূমিতে যান, সেখানেও তিনি ধর্মপ্রচার করেন। সুতরাং ত্রিপিটক, একাডেমিক প্রমাণ, অশোকের স্তূপ, বিভিন্ন ঐতিহাসিকবিদদের রিসার্চমূলক গবেষণাপত্র সমস্ত কিছু দেখে আমরা এটা সুস্পষ্টভাবে বলতে পারি, আমাদের সবথেকে আনন্দের বিষয় সেটি হচ্ছে স্বয়ং সংবুদ্ধ গৌতম বুদ্ধ তথাগত তার জীবিত অবস্থায় স্বয়ং আমাদের এই বাংলায়, এই বঙ্গে, এই বাংলাদেশে, এবং কি এই কুমিল্লা, ময়নামতি, কুমিল্লা এবং চট্টগ্রামের এই অংশে, সমতটের এই অংশে ধর্মপ্রচার করেছিলেন। ধন্যবাদ।